অমরনাথ যাত্রা সিরিজের আগের দুটো পর্বে দেখিয়েছিলাম 22-317 হামসাফার এক্সপ্রেসে কলকাতা থেকে জম্মু তাওয়ি আসা এবং জম্মু থেকে শ্রীনগর হয়ে বালতাল বেস ক্যাম্প পৌঁছানো। সঙ্গে দিয়েছিলাম বিভিন্ন তথ্য, যেমন শেয়ার গাড়ি ভাড়া, RFID কার্ড কীভাবে নিতে হয়, কনভয়ের টাইমিং, যাত্রী সিম কার্ডের ডিটেলস, শ্রীনগরের বাজেট হোটেলের সন্ধান, বালতালের টেন্টের ভাড়া ও ভান্ডারা। আর আজ দেখাবো বালতাল থেকে পায়ে হেঁটে বাবা বরফানির উদ্দেশ্যে যাত্রা, শেয়ার করব দর্শন সম্বন্ধিত বিভিন্ন তথ্য, আর সবশেষে এই ভিডিওতেই বালতাল হয়ে আবার ফিরব শ্রীনগর। আমরা সবাই জানি বাবা অমরনাথের পবিত্র গুহায় পৌঁছানোর জন্য দুটো রাস্তা আছে। প্রথম, যে রাস্তায় মহাদেব মা পার্বতীকে নিয়ে গিয়েছিলেন অমর কাহিনী শোনানোর জন্য, অর্থাৎ পৌরাণিক পেহেলগাঁও রুট। আর দ্বিতীয়, নতুন বালতাল রুট। পেহেলগাঁও রুট প্রায় 36 কিলোমিটার লম্বা। হাঁটা পথে 2 থেকে 3 দিন সময় লাগে, তবে পথের সৌন্দর্য দারুণ। অন্যদিকে বালতাল রুটের সৌন্দর্য অনেকটাই কম, তবে 16 কিলোমিটার তুলনামূলক অনেকটা কঠিন রাস্তা দিয়ে একদিনেই বাবার দর্শন করে আবার বালতালে ফিরে আসা সম্ভব। আমার পেহেলগাঁও রুট দিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও ডেট পাচ্ছিলাম 23শে জুলাইয়ের পর, তাই 4 তারিখে বালতাল রুট পাওয়া মাত্রই একেবারে রাজি হয়ে গেছিলাম। যেহেতু প্রথমবার যাচ্ছি, তাই আগে বাবার দর্শন করি, পরের বার বাবা চাইলে অবশ্যই পেহেলগাঁও রুট দিয়ে যাব। হর হর মহাদেব। প্রথম দর্শন পবিত্র গুফার। শান্তি। हर आराम का मैं अंत हूँ, हर अंत का मैं आरंभ हूँ, मैं शिव हूँ। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইটার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 4 জুলাই আর এখন সময় ভোর 2:55। আমি জাস্ট ট্রেন থেকে বেরোলাম। এবার এখান থেকে যাব ডোমেল গেট, মোটামুটি 150-200 মিটার মতো হবে ম্যাক্সিমাম। তারপরে ওখানে গিয়ে আমাদের এই যে RFID কার্ড আছে এগুলো চেক করে, লাগেজ চেক করে, আমাদেরকে চেক করে তারপরে অ্যালাউ করা হবে যাত্রার জন্য। আমরা হাঁটা শুরু করব বাবা বরফানির উদ্দেশ্যে। যদি এখন কোনো ভান্ডারা খোলা থাকে, যদি চা পাওয়া যায় তাহলে একটা চা খাবো। আর আশা করছি এখানে লাইন অনেকটা বেশি হয়ে যাবে, কারণ আমি উঠেছি অলমোস্ট 2:30 নাগাদ। প্রচুর মানুষ কিন্তু যাচ্ছেন, আর এত চেক হবে, চেক হওয়ার পর এন্ট্রি হবে, মানে মোটামুটি টাইম ভালোই লাগবে। চেষ্টা করব যতটা সম্ভব ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার। আর মোটামুটি বলতে পারো যে এখান থেকে বাবা বরফানির গুফা মোটামুটি 12 কিলোমিটার, যেটা বোর্ডে লেখা আছে। দেখা যাক কত হয় লাস্ট অবধি। প্রচুর মানুষ সকালবেলা বেরিয়ে পড়েছেন। এখানে একটা জায়গা থেকে একটু চা পেলাম, এটাই খাই সকালবেলা। এ দেখো কোথায় গেট, আর আমরা লাইনে কোথায় দাঁড়িয়েছি। এখন বাজে 3:10, কোথায় লাইন চলে গেছে। तो पहले ही लाइन छोड़ के बाहर निकले और अब
अपना दस्तावेज यात्रा नवाज बालतल से मुकम्मल कराए। यात्रा सुगमी करा देनी है। यार साइड भी दे दो एक नंबर है ना मेरे पास। এখান থেকে রায়াল পাথরি হচ্ছে 2.5 কিলোমিটার, বারারি মার্গ 5.5, ওয়াই জাংশন 6.4, কালীমাতা টেম্পল 7.9, সঙ্গম 8.35, হোলি ক্লিফ 11.75। 3:10 লাইনে দাঁড়িয়েছিলাম। প্রথমে ছিল 2টো লাইন, তারপরে হলো 3টে, 4টে, 5টা, 6টা, তারপরে কোনো একটা ভিআইপির 2-3টে গাড়ি গেল, সেই গাড়ির পেছন পেছন লোক এসে পুরো লাইন এক। এখন বাজে 5:24। এই জাস্ট সব কিছু চেক করিয়ে লাইন পার করে তারপরে ঢুকলাম। এখানে যদি সিস্টেম বলি, তোমাদের RFID কার্ড আর পারমিট যেটা ছিল সেটা নিয়ে আসতে হবে। যদি আমার পারমিট চেক করেনি, RFID কার্ডটা স্ক্যান করলাম, ব্যাগ চেক হলো, আমাদের চেক হলো, তারপর ছাড়লো। মানে ফ্রাস্ট্রেটেড ব্যাপার পুরো। এটাই যদি একটুখানি ঠিকমতো ম্যানেজ করতো না, এত ভিড় এত টাইম লাগতোই না। একটা দড়ি দিয়ে বা একটা ব্যারিকেড দিয়ে যদি লাইনটাকে নিয়ে যেত, তাহলে 2-3টে লাইন মেনটেন করা যেত। যাই হোক, অনেকটা টাইম হয়ে গেল, এবার হাঁটতে শুরু করি, দেখা যাক কখন পৌঁছই। এখানে যখন আসবে ঘোড়া পালকি সব জিজ্ঞাসা করবে কিছু লাগবে কি না। আর রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারছো কি হয়েছে। মানুষ কোন দিক দিয়ে যাবে দেখো, এদিকে পালকি, এদিকে ঘোড়া, লোক হাঁটছে। রাস্তা ভালো চড়াই আছে প্রথম থেকেই। দেখো কি লিখেছে, अमरनाथ की यात्रा किस्मत वालों की यात्रा, बिहारो। এখানে দোকান পাবে মোটামুটি 500 মিটারের মধ্যেই। পঁচিশ মিনিটের মাথায় একটা দোকান পেলাম, ওখান থেকে একটা চা নিয়েছি। হাঁটা হয়েছে 1.03 কিলোমিটার, মানে এখন বাকি আছে 10.72 কিলোমিটার হিসেব অনুযায়ী। এখানে প্রথমে 500 মিটার মতো চড়াই, তারপরে ওই 400-450 মিটার মতো হালকা একটা স্লোপ করে ডাউন, তারপরে আবার চড়াই। আমি মোটামুটি 1 কিলোমিটার অবধি এসেছি। যতক্ষণ আমাদের লাইনে দাঁড়িয়ে কাটলো ততক্ষণ যদি ওখানে না টাইম লাগতো তাহলে মোটামুটি এতটা কষ্ট হতো না। কষ্ট ইন দ্য সেন্স পাটা ব্যথা হয়ে গেছে। এবার হাঁটার থেকে দাঁড়িয়ে থাকলে বেশি পা ব্যথা হয়, বিশেষ করে আমার। এবার সেই চক্করে পরে পাটা ব্যথা ব্যথা লাগছে, নাহলে মোটামুটি আরও হাফ কিলোমিটার কিছুটা গিয়ে তারপরে হয়তো দাঁড়াতাম। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, কালকে যে ভান্ডারাগুলো দেখিয়েছিলাম ওই ডোমেল গেটের আগে, ওখানে সকালবেলা চা দিচ্ছিল, বিস্কুট, টোস্ট, তারপরে পাউরুটির মতো একটা কিছু ছিল, এছাড়া জল টল তো পাবেই। প্লাস ওখানে জলের ছোট বোতল দিচ্ছিল, কিছু কিছু মানুষ পেয়েছে, আর মাস্ক দিচ্ছিল। আমাকে অনেকগুলো দিতে এসেছিলো, আমি একটা নিয়েছি। আমার ওই বালাক্লাবার মতো ওটা ব্যাগের ভেতরে আছে, তেমন হলে ওটা পরে নেবো। हर आराम का मैं अंत हूँ, हर अंत का मैं आराम हूँ, मैं शिव हूँ। এই দেখো গ্লেশিয়ারের মধ্যে দিয়ে নদী বইছে। এই জায়গাটা গলে গেছে বা ভেঙে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি নদীটাকে।
সবাই বলছে এই রেলিংগুলো নাকি এবছরই করা হয়েছে, আগে ছিল না। আমাদের রাস্তা এবার এরকম উঠছে, এরকম যাচ্ছে, দিয়ে ঘুরবে। আর ওই সাইডে দেখো স্ট্রেট এরকম উঠে এরকম ঘুরতে ঘুরতে একদম এরকম জায়গা অবধি। এটা এখন দেখা যাচ্ছে, এর পরেরটা ওপারে গেলে বোঝা যাবে। বারারি মার্গ দূরত্ব হচ্ছে 2.4 কিলোমিটার। ড্রিঙ্কিং ওয়াটার, হেলথ ফেসিলিটি, লঙ্গার, টয়লেট সব আছে। আর পবিত্র গুফা হচ্ছে 8.9 কিলোমিটার। এই জায়গাটা অনেকটা চড়তে হবে, মানে কন্টিনিউ চড়তে হবে সম্ভবত বারারি মার্গ অবধি। আমি যে দোকানে চা খেয়েছিলাম জিজ্ঞাসা করলাম, বলছে যদি খুব বেশি চড়াই বলো তাহলে সেটা সেকশনটা 1.5 থেকে 2 কিলোমিটার, আর এমনিতে চড়াই ওই টোটাল 7-8 কিলোমিটার মতো হবে। আমাদের অ্যাপ্রক্সিমেটলি বাকি 9 কিলোমিটার। টাইম হয়েছে 6:47, মানে 1 ঘন্টা 23 মিনিট। আমি এসছি 2.75 কিলোমিটার। হর হর মহাদেব, হর হর মহাদেব। জায়গায় জায়গায় দোকান আছে, তোমরা চাইলে চা, বিস্কুট, তারপরে স্ন্যাক্স আইটেমস খেতে পারো। এছাড়া ভান্ডারাও পাবে। ওই দিক দিয়ে এসছি, এসে এখান থেকে ঘুরে ঘুরে এই রাস্তা দিয়ে পুরো উঠতে হচ্ছে। এই জায়গাটা প্রচণ্ড চড়াই। बम बम भोले। 20 का ये वाला है, ये 20 और ये 50, ये 60। सर प्लेट में लगा दो सर। हाँ प्लेट में लगा दो। ये 60 वाला। চলো ऐसा है कि এবার শশা খাই। हम सोचते हैं कि শশাটা খেয়ে ভালো লাগছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মেনলি চা খেয়েছিলাম, একটু এনার্জি পাওয়া গেছে। এখান থেকে বলছে মোটামুটি 2 কিলোমিটার আরও চড়তে হবে। 1 কিলোমিটার আগে বলা হয়েছিল 2 কিলোমিটার, এখন আবার 2 কিলোমিটার। দেখা যাক। বলছে তারপর মোটামুটি প্লেন ডাউন এরকম রয়েছে। রাস্তাটা দেখো, দেখলে বুঝতে পারবে। এ দেখো পুরো চড়াই। हर हर महादेव। আমরা বারারি মার্গ থেকে মোটামুটি 800 মিটার নিচে, আর এই সেকশনটাই সব থেকে বেশি চড়াই। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখান থেকেও চাইলে তোমরা ঘোড়া নিতে পারো, গুহা অবধি বা এই টপ অবধি। দেখা যাক। জয় বলে। এখানে জায়গায় জায়গায় অক্সিজেন সিলিন্ডার আছে, দরকার পড়লে ইউজ করা যাবে। এই চড়াইটা শেষ হচ্ছে না। মধ্যখানে সান্ত্বনা পুরস্কারের মতো 30-40 মিটার একটা প্লেন এলো, আবার চড়াই। হলিক্যাপ 7 কিলোমিটার আর বারারি মার্গ 1 কিলোমিটার। কী হিসাব জানি না। এই পেছনে একটা কল আছে, ওখান থেকে জল ভরলাম। জাস্ট 30-40 মিটার মতো গেছি, লাঠিটা ভুলে গেছিলাম ওখানে রেখে জল ভরেছি। ফিরে এলাম, এসে দেখি লাঠি নেই, কেউ নিয়ে চলে গেছে। আজব, এইটাই আজব লাগলো। আর মোটামুটি বলছে 500 মিটার মতো বাকি বারারি মার্গ, তারপরে ঢালু রাস্তা। এবার ঢালু রাস্তা শুনে তো আমার টেনশন, কারণ আমি যখন ফিরবো তখন তো আমাকে এই রাস্তা দিয়ে আবার চড়তে হবে। বারারি মার্গ পৌঁছানোর এই রাস্তাটাই কিন্তু ধুলো ভর্তি। দেখো ঘোড়াটোড়া যাচ্ছে, ধুলো উঠছে পুরো। আশা করা যেতে পারে ওটাই লাস্ট হাইট বারারি মার্গ। ওখানে বোধহয় একটা ভান্ডারা আছে।
আবার চড়াই শুরু। বাবা ভয়ানক। এই 3-3.5 কিলোমিটার ভালোই টাফ আছে। এতক্ষণে খাবারের দোকান দেখতে পেলাম। এদিকে হচ্ছে পাঠান ধাবা, এদিকে নিসার ধাবা, হিলটপ ধাবা। এতক্ষণ অবধি একটাও খাবারের দোকান পাইনি, এই প্রথম। সেই জন্য ভিড় দেখো এখানে। এখানে দুটো রাস্তা ভাগ হচ্ছে, এই বাঁ দিকে ওপরে উঠে যাচ্ছে ঘোড়ার রাস্তা, আর এইখান থেকে চলে যাচ্ছে হাঁটার রাস্তা। অমরনাথ যাত্রার এই হাঁটাটা কিন্তু খুব টাফ, সেই জন্যই ম্যাক্সিমাম লোক কিন্তু পেহেলগাঁও দিয়ে যায়। নো ডাউট পৌরাণিক রুট বা ওই রাস্তা দিয়ে শিব পার্বতী গেছিলেন, একটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম লোক কিলোমিটার বেশি হলেও চলবে, কিন্তু স্টিফটা কম চায়। আর পেহেলগাঁও রাস্তায় স্টিফটা কম, এখানে স্টিফটা অনেক বেশি। আমাকে বলেছিল হাফ 6 কিলোমিটার খাড়াই, আবার 6 কিলোমিটার মানে মোটামুটি প্লেন বা একটুখানি স্লোপ টাইপের। 6 কিলোমিটার তো হয়ে গেছে। এখানে 5.84, আর মোটামুটি 250 মিটার ওই গেট থেকে মানে এগিয়ে এসে মানে চেক করে যেখানে ঢোকা হলো, তারপর আমি স্টার্ট করেছিলাম। এখন টাইম 9:52, টোটাল হলো 4.5 ঘন্টা। প্রথম 2 ঘন্টা আমি এসেছিলাম প্রায় 4 কিলোমিটারের মতো, ওই 25 মিনিট 27 মিনিটে কিলোমিটার হচ্ছিল। আর এখন এই যে স্টিফ রাস্তাটা না, এটা একদম মানে কাহিল করে দিচ্ছে। আমি একটু গ্লুকন্ডি গুলেছি, গ্লুকন্ডি না ইলেকট্রল, এবার ওটা খাচ্ছি। আর মধ্যেখানে 2-3 বার দাঁড়িয়ে ওই বাদাম খেলাম। 5 টাকার বাদাম এখন 10 টাকা করে নিচ্ছে। আর লিমকা জিজ্ঞাসা করেছিলাম, 20 টাকার লিমকা 50 টাকা। 1 লিটার জল এখানে হচ্ছে 50 টাকা, আর হাফ লিটার জল যদি ভাগ্য করে পেয়ে যাও তাহলে হচ্ছে 30 টাকা। চলো, বলছি এটা লাস্ট চড়াই, মোটামুটি 200-300 মিটার 400 মিটার মতো হবে, তারপরে আমাদের প্লেন রাস্তায় হাঁটতে হবে। তোমাদেরকে যেটা দেখালাম এটা হচ্ছে হাঁটার রাস্তা, আর উল্টো দিকে এটা হচ্ছে ঘোড়ার রাস্তা। এটা একটু ডিস্টেন্স বেশি। এখান থেকে বরফে ঢাকা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে। হোলিকে বা 6.5 কিলোমিটার বাকি। এই যে রাস্তাটা আমাদের হাঁটা পথ আর ঘোড়ার রাস্তা মিলছে। এরপরে বললো মোটামুটি ম্যাক্সিমামটাই সমতল, দেখে তাই মনে হচ্ছে। তবে জুম করে দেখাই, এদিকে হচ্ছে রাস্তা, এরকম যাচ্ছে। এবার নিচে ওপরে এগুলো বুঝতে পারছি না। এখান থেকে ডোমেল হচ্ছে 7 কিলোমিটার, বেস ক্যাম্প 9.5। একটা বড় ভান্ডারা পেয়েছি, আর এখানে গিয়ে খাবো। খিদেও পেয়েছে, অনেকটা ডিস্টেন্সও বাকি আছে, প্রায় হাফ। বাহ, দারুণ লাগছে। এখানে একটা ভান্ডারাতে খাবার খেলাম। ওখানে প্রথমে খেলাম হচ্ছে চিড়ে পোলাও, তারপরে ভাত, তরকা দিয়ে যে ডাল করে সেরকম, তার সাথে কারি পাকোড়া আর ক্ষীর। এছাড়াও লজেন্স দিচ্ছিল, ইনো, গ্লুকোজ এগুলোও দিচ্ছিল। হর হর মহাদেব। খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, এখানে যা দেয় সেটাই দিয়েছিল। এবার ফেলা তো উচিত না এই খাবার, সেজন্য একটুখানি বেশি করেই খেয়ে ফেলেছি। যাই হোক, এবার বেশ কিছুটা হাঁটি। এখন রাস্তা ভাঙা চড়াই আছে মেনলি, এই জায়গাটা ধুলো ভর্তি, মুখে মাস্ক পরে যতটা সম্ভব রাস্তা কভার করে নেব। অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে 10:52, মানে প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা। আমি হেঁটেছি প্রায় 6.5 কিলোমিটার। এবার একটু তাড়াতাড়ি করতে হবে।
वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव। ফাইনালি পৌঁছে গেছি কালীমাতা টেম্পেলে। এখান থেকে প্রথম পবিত্র গুফার ভিউ দেখতে পাওয়া যাবে, আর যার দূরত্ব হচ্ছে 4.1 কিলোমিটার। কালীমাতা মূর্তি 100 মিটারের মধ্যে। এই সামনে মোড় থেকে বাঁদিকে ঘোরার পর দেখা যাবে। ওখানে লেখা ছিল 4.1, আমরা 100 মিটার এখনো আসিনি। এখানে লেখা আছে 3.7 কিলোমিটার। এখানে পুজো দেওয়ার জন্য তোমরা প্রসাদ পেয়ে যাবে, প্লাস বিভিন্ন রকমের জিনিস আছে এখানে কিনতে পারো। ঠাকুরের ছবি আছে। আমি অমরনাথ যাত্রায় আসবো ঠিক হয়ে গেছে, তারপরে আমি গেছি কেদারনাথ যাত্রায়। এবার ওখানে 16 কিলোমিটার উঠেছি, ওই 10.5-11 ঘন্টা লেগেছিলো বোধহয়। তখন আমি গুগলে সার্চ করতে শুরু করেছিলাম কোনটা বেশি কঠিন, কেদারনাথ যাত্রা না অমরনাথ যাত্রা। সবাই লিখেছে বালতাল হয়ে গেলে অমরনাথ যাত্রা অনেক বেশি কঠিন, আর কেদারনাথ যাত্রা তুলনামূলক কম। সত্যিই তাই। এই যে বারারি মার্গ আছে, ওই অবধি উঠতে গিয়ে পুরো মানে আর কি শরীর ভেঙে দেয়, প্রচণ্ড চড়াই। এখানকার লোকাল লোক, আর্মি সবাই বলছে যেটা অসম্ভব চড়াই। চলো সামনে থেকে আবার হোলি কেভ দেখতে পাবো। ওই তো দেখতে পেয়ে গেছি, তোমাদেরকেও দেখাই। প্রথম দর্শন পবিত্র গুফার, শান্তি। আমাদেরকে এখনো এতটা যেতে হবে। মোস্টলি রাস্তা আবার নিচের দিকে নামবে, নেবে সঙ্গম আছে, ওখান থেকে আবার আমাদেরকে যেতে হবে। আমি এক্সাইটমেন্টে তোমাদেরকে দেখাবো বলে প্লাস জুম করে নিচে দেখবো বলে একটা পাথরের উপর উঠে গেছি। বাঁশি বাজিয়ে লাস্টে এসে আমাকে বলছে তুমি এখান থেকে নামবো, এখানে ওঠা এলাও নেই, মানে একদম ধারে আর কি। কালীমাতা মন্দির, কালীমা ওপরে কালীমাতা রয়েছে। এখানে সিঁড়ি করা এই সাইডে আর ওই সাইডে, মাঝখানটা পুরো স্লোপ, সেই জন্য দাঁড়াতে দিচ্ছে না। তোমাদেরকে যদি দেখাই, এই যে ওপরের রাস্তাটা আছে ওখান থেকে পেহেলগাঁওয়ের দিক থেকে আসছে, আর নিচের রাস্তাটা আমাদের ঘোড়া রাস্তা একটা জায়গা থেকে কেটে গেছে, ওই ঘোড়াগুলোই ওখান থেকে যাচ্ছে। এবার দেখে দেখে যেতে হবে, না হলে পুরো গড়িয়ে শেষ হয়ে যাবো। পুরো ঢালু একদম, ভালো চড়াই আছে। আবার ফেরবার সময় আমি আজকেই ফিরবো এই বালতাল রুট দিয়ে। हर हर महादेव। হর হর মহাদেব। আমি তোমাদের কখনো মিসগাইড করার চেষ্টা করি না, যদি করতাম তাহলে কেদারনাথে সবাই 22, 23, 24 কিলোমিটার ট্রেক লেখে, আমি 16 কিলোমিটার প্রুফ সমেত দেখাতাম না বা লিখতাম না। এইখানে আসার জন্য সত্যি ফিজিক্যাল ফিটনেস বেশি দরকার, বলে লাভ নেই। আমি প্রত্যেক দিন প্রায় 8 থেকে 10 কিলোমিটার করে হেঁটেছি, অ্যাভারেজে যদি বলো 9 কিলোমিটার মতো, কখনো কখনো বেশিও হয়েছে কাজের সূত্রে। আর আমি এটুকুনি বলতে পারি যে এই মানে হাঁটার জন্য আমি এটা করতে পেরেছি, নাহলে আমি পারতাম না। নাহলে আমি হয়তো এই বারারি মার্গের আগে 50% আগে আমি ফেরত চলে যেতাম। তোমরা যদি আসো, যদি ফিজিক্যাল ফিটনেস ভালো হয় তাহলে তো খুবই ভালো। আর যদি ফিজিক্যাল ফিটনেস না থাকে বা তোমরা যদি নর্মালি খুব একটা বেশি অ্যাক্টিভ না হও, তাহলে মিনিমাম 3-4 মাস আগে থেকে হাঁটাহাঁটি শুরু করো। হাঁটাহাঁটি, সাঁতার, দৌড়ানো, জগিং যা পারবে, কার্ডিও, মোট কথা কার্ডিও ফিটনেস বেটার হতে হবে। আর যদি ছোটোখাটো কোনো পাহাড় টাহাড়ে গিয়ে হাঁটাহাঁটি করতে পারো তাহলে তো আরও ভালো, তাহলে বুঝতে পারবে। এই যে খাড়াইটা ছিল বারারি মার্গে, ওখানে মোটামুটি 2.5-3 কিলোমিটার ডেঞ্জার খাড়াই, মানে আর্মিরা হাঁপাচ্ছে, মানে বুঝতে পারছো আমি তো কোন ছাড়। মানে ওই জায়গাটা আমি লিটারালি বলছি, আর্মিরা উঠছে, মানে নো ডাউট ওদের ট্রেনিং এমনভাবেই হয়, ওদের এন্ডুরেন্স অনেক বেশি হয়, মানে ওরা কষ্ট হলেও কন্টিনিউ কাজটা করে যেতে পারবে। আর আমরা কষ্ট হলে আমার মতো পাবলিক 80, 90, 100, 150 মিটার পরপরই দাঁড়িয়ে যাবে। সেরকমই হচ্ছিল ইনফ্যাক্ট, মানে 1 কিলোমিটার কভার করতে গিয়ে আমার জান কয়লা হয়ে গেছে, লিটারালি বলছি। কোনো কিছুকেই ছোটো করছি না, তবে কেদারনাথের ট্রেক এর তুলনায় অনেক বেশি ইজি। অমরনাথ যাত্রা ট্রেক অনেক বেশি টাফ। ভালো করে দেখাতে পারলাম না, এই সিরিজটা একটুখানি গন্ডগোল হয়ে গেল। তোমরা হয়তো বুঝতেই পারছো কারণটা কী, বা আমি বলেওছি হয়তো।
আমার প্রথম ইচ্ছে ছিল পেহেলগাঁও দিয়ে যাব, কিন্তু যখন পাইনি, আমি রেজিস্ট্রেশনের সময় বলেছিলাম আমাকে প্রথম 7 দিনের মধ্যে আপনি যে রুটে পারবেন দিয়ে দিন। বালতাল কোনো মতে পাওয়া গেছে, এসেছি। ইচ্ছে ছিল পেহেলগাঁও দিয়ে যাব, পরের বার হবে। পরের বার যখনই আসবো, আমি জানি না বাবা আবার পরের বছরই ডাকবে না ক বছর পরে ডাকবে আমি জানি না, আদৌ ডাকবে কি না, কিন্তু তখন পেহেলগাঁও দিয়েই আসবো, এইটুকুটা কথা দিচ্ছি। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा এই দেখো গ্লেশিয়ার, ওখান থেকে জল গলে গলে পড়ছে, জুম করে দেখায় এই জায়গা থেকে। আর এই উপরে মধ্যখান থেকে রাস্তা গেছে, আবার এরকম নিচের দিকে নেমে গেছে। ইনফ্যাক্ট নদীর ওপরেও দেখতে পারবে এখানে গ্লেশিয়ার রয়েছে, তার তলা দিয়ে নদী বইছে। साइड साइड है दोस्तों, स्लाइडिंग हो रहा है, पत्थर गिर रहा है। साइड में छोड़ दो, इस साइड में। ওদের পাথর পড়ছে, চলো পালাই আগে। এই সবাইকে চেপে আসতে বলা হচ্ছে, ওই সাইড থেকে পাথর পড়ছে, হচ্ছে ল্যান্ডস্লাইড হতে পারে, ওই জায়গাটা বড় পাথর পড়বে। निर्विघ्नं कुरु मे देव सर्वकारेषु सर्वदा वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा क्योंकि यहाँ पर किसी तरह की रहने की ठहरने की व्यवस्था नहीं है, तो आप लोगों को विनती है उनका नहीं नजर आ रहा है। सर्वकारेषु सर्वदा आप यहाँ भी हो, गोलू को या अपने ग्रुप को फोन करें। শিপ পাথ, গ্রিন পাথ। রাখো বাবার গুহা। अगर मेरी आवाज सुन रहे हैं तो आप पक्का पुल के पास दिल्ली भंडारा में मिले, पक्का पुल घोड़ा स्टैंड दिल्ली भंडारा में मिले। এই আমরা এলাম বালটালের রাস্তা দিয়ে, আর এই রাস্তাটা আসছে পেহেলগাঁওয়ের দিক থেকে। এবার আমরা যাব একদম এদিকে বাবার পবিত্র গুহার দিকে। এই জাংশনে এখানেই শ্রী পশুপতিনাথ ভান্ডারা রয়েছে দিল্লির, আর এখানে আমরা পাবে ওই পনি পিট্টু পালকি প্রিপেড কাউন্টার, সার্ভিস চার্জ হচ্ছে 50 টাকা এক্সট্রা। এখন বাজে 1:01, এসে পৌঁছেছি পবিত্র গুহা থেকে প্রায় 1 কিলোমিটার আগে। এবার যাব ক্লকরুমে ফোনটা জমা দেবো, চেষ্টা করব দর্শন করার পর আবার ওই দিকে গিয়ে তোমাদেরকে কাছ থেকে দেখানোর, প্লাস বাড়িতে একটা ভিডিও কল করব। জানি না, সকালে তো ভিউ দেখানোর জন্য ফোন করলাম, মা আর বাবা ফোনই তুলল না, হোয়াটসঅ্যাপ ভিডিও। বোন আর সুপর্ণা দেখলো। মানুষকে দেখো ভক্তি করে কীরকম কষ্ট করে আসে। বেশ কিছুক্ষণ আগে থেকে আমি মাইক খুলে দিয়েছি, আশা করছি কথা ঠিকঠাক শোনা যাচ্ছে। মাইকটা একটু প্রবলেম হচ্ছে, মানে এত ধুলো তো, এবার মাইকের মধ্যে ঢুকে গিয়ে যদি খারাপ হয়ে যায়, ফোনটাকে আমি অ্যাজ এ ক্যামেরা ইউজ করি, এটা তো আমাকে করতেই হবে। মাইকটা তুলনামূলক অপশনাল, সেই জন্য আর রিস্ক না নিয়ে আমি জায়গাটার নাম লোয়ার হোলি কেভ। এখানে বেস ক্যাম্প হসপিটাল রয়েছে, উল্টো দিকে এখানেও রয়েছে। যদি শরীর টরীর খারাপ হয় তোমরা এখানে চেক আপ করাতে পারো। এই বেস ক্যাম্প হসপিটালের পাশেই রয়েছে 5 নম্বর ক্লকরুম। এখানে তোমাদের মোবাইল থেকে শুরু করে ইলেকট্রনিক্স জিনিস, ব্যাগ সব জমা দিতে হবে। আমি একটু আগে দেবো, ওই 2 কি 1 নম্বরে দিয়ে দেবো। आप जल्द से जल्द पंचकूला सूचना केंद्र पर मिले। अगर मेरी आवाज सुन रहे हो, आपकी फैमिली पक्का पुल के पास घोड़ा स्टैंड के पास दिल्ली भंडारा है, उसमें बैठी है सोमनाथ अधिकारी। अगर मेरी आवाज सुन रहे हो, जय भोले। आइए बोले, आइए बोले, खाते जाइए बोले, आइए बोले, खाते जाइए बोले। এখানে রয়েছে ক্লকরুম নাম্বার 3, এইদিকে গুফা। बशीर घोड़े वाला, अगर मेरी आवाज सुन रहा है
जल्द से जल्द वो घोड़ा स्टैंड पे पहुंचे। এখন বাজে 4:46, জাস্ট 5 মিনিট আগে দর্শন কমপ্লিট করে ক্লক রুম থেকে ব্যাগ নিয়েছি। তোমাদেরকে সব কি হয়েছে বলছি। আপাতত তোমরা এখানে যে অ্যামিনিটিস বা ফেসিলিটিসগুলো আছে ওগুলো শুনে নাও, তারপরে আমি একটুখানি এগিয়ে গিয়ে তোমাদের দর্শন কেমন হলো বা তোমরা কিভাবে দর্শন করতে পারবে, বাবা এখন কেমন রয়েছেন সেগুলো সব বলবো। এদিকে রয়েছে পবিত্র গুহা, আর তার এখানেই রয়েছে ক্লক রুম নাম্বার 1, এদিকে রয়েছে ক্লক রুম নাম্বার 2। তোমরা চাইলে এখানে ভান্ডারা আছে এদিকে আর এদিকে, এছাড়া এখানে প্রসাদের কাউন্টার রয়েছে, তোমরা চাইলে 100 আর 500 টাকার বিনিময়ে প্রসাদ নিতে পারো। মন্দিরে ঢোকার আগে তোমাদেরকে এখানে ব্যাগ, মোবাইল, ইলেকট্রনিক্স যে কোনো আইটেম প্লাস এমনকি পার্স পর্যন্ত জমা দিয়ে দিতে হবে, টাকা তোমাদেরকে পকেটে নিতে হবে। তারপরে এখানে তোমরা জুতো রাখতে পারবে ফ্রিতে, দিয়ে এই সাইড দিয়ে সোজা যাবে, দর্শন করে যখন বেরোবে তখন এই সাইড দিয়ে ঘুরে আসবে। এখানে তোমাদের দুটো জিনিস বলে দিই, এখানে লেডিসদের জন্য আলাদা ক্লক রুমের লাইন রয়েছে, জুতোর ওখানে খুব একটা ভিড় হচ্ছে না, অতএব লাইনের দরকার নেই। গুহার ওখানে সিকিউরিটি চেক হয়, সেখানে আবার লেডিসদের জন্য আলাদা লাইন রয়েছে, পুরো একদম ভালো করে চেক হয়, কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। এখানে 2 নম্বর ক্লক রুমে উল্টো দিকে এটিএম রয়েছে, তোমরা এখান থেকে টাকা তুলতে পারো। তোমাদের যদি বাবার অবস্থান বলি, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, বাবা রয়েছেন ঠিক এই জায়গাটা, এই পেছন দিকটা, অতএব ক্যামেরায় জুম করে কোনো মতে আসা সম্ভব না, মানে এইখানে যে বললাম তার পেছন দিকটা। পুরো রুটেই তোমরা এরকম অনেক টয়লেট পেয়ে যাবে, চাইলে ইউজ করতে পারো। তবে হ্যাঁ, একটুখানি নোংরা থাকতে পারে, টাইমে টাইমে পরিষ্কারও করা হচ্ছে, কিন্তু সবসময় খুব বেশি পরিষ্কার থাকছে না। বাবার পবিত্র গুহার ঠিক উল্টো দিকে এখান থেকে একটা নদী বইছে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু আমার নামটা মনে পড়ছিল না, এটাকে বলা হয় অমর গঙ্গা। এখন এখান থেকে ডোমেল যেতে হবে 12 কিলোমিটার 200 মিটার, রেলপাত্রি 9.7, বারানি মার্গ হচ্ছে 6.7, কালীমাতা 4.2। এখানে রয়েছে ক্লক রুম নাম্বার 3, এখানে তুলনামূলক লাইন কম, তোমরা চাইলে এখানে রাখতে পারো, কিন্তু তোমাদের যদি আবার ছবি তুলতে হয় তোমরা আগে মানে গুহার কাছে গিয়ে ছবি তুলে এখানে জমা দিতে পারো, বা এখান থেকে নিয়ে তারপর আবার ছবি তুলতে যেতে পারো। हर हर महादेव, बाबा बर्फानी की जय। दर्शन कैसे हुए? बहुत बढ़िया ना। এখানে প্রচুর ভান্ডারা আছে, আমি আলাদা করে মেনশন করছি না, বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে, এখানে পাঁপড় দিচ্ছে, এদিকে ডাকছে ভান্ডারের জন্য, এখানে চা বা শরবত দিচ্ছে বোধহয়। এখানে জোর করে একটা দোকানে কেশার দুধ দিয়ে দিল, আমি বললাম খাবো না, খালি পেট গা গুলাচ্ছে, আমার রীতিমতো শরীর খারাপ লাগছে, খেয়ে নিই, খাবারের জিনিস ফেলবো না, এটা লোক ভালোবেসে দিল। দাঁড়াও, এখনও ভালো একটা জায়গায় পৌঁছয়নি যেখানে শান্তি করে বসে কথা বলা যাবে। আমি দুটো জিনিস ভুলে যাব, তোমাদের বলে দিই। অনেকে থাকে না যারা মানে হেঁটে উঠতে পারে না বা কোনো প্রবলেম আছে, পালকি করে তারা চাইলে মন্দিরের ওপর অবধি যেতে পারে। আমি একজনকে দর করতে শুনলাম, ফাইনাল রফা হয়েছিল 700 টাকায়। এবার সে মন্দিরের দর্শন করায় ওরা, ওই পালকি যেমন হয় সেরকমই, চেকিং ফেকিং যেমন হয় সেটাও নর্মাল। আর সেকেন্ডলি তোমরা এই অমর গঙ্গায় চাইলে স্নান করতে পারো, এছাড়াও গরম জলের ব্যবস্থা রয়েছে, তোমরা কিছু টাকার বিনিময়ে স্নান করতে পারো। আমি সত্যি কথা বলতে ওই টাকাটা জানা হয়নি, আমি ক্লক রুমের পেছনে আজকে আমার মাথা খারাপ হয়ে গেছে, ব্যাগ জমা দিতে বলো প্লাস ব্যাগ নিতে বলো। আর ইনফ্যাক্ট এখন কোনো সময়ও রইলো না যে আমি আশেপাশে কিছু ভালো ফুটেজ নেবো বা কিছু। এখন বাজে 4:55, আমি কখন বালটালে পৌঁছাবো হেঁটে আমি জানি না। আর সত্যি কথা পায়ের অবস্থা শেষ, আর আমি চাইছি না ঘোড়া করে নামতে। এখানে অমরগঙ্গার স্রোতটা দেখো, এখান থেকে গিয়ে আবার দেখো পুরো গ্লেশিয়ারের তলায় মিশে যাচ্ছে, আবার একটু আগে দেখা যাচ্ছে আবার গ্লেশিয়ারের তলা দিয়ে বইতে থাকবে। এখানে এত ঠান্ডা হাওয়া বইছে কল্পনা করতে পারবে না, যেন মনে হবে এসি চলছে। এ দেখো এই জলের ফোয়ারাগুলো যাচ্ছে, ওই পুরো বরফ, পুরো ঠান্ডা কনকনে ফিলিংস হচ্ছে। আমরা এমনি হাঁটতে পারছি না, সেখানে মানুষ খালি পায়ে আসছে, অনেক মানুষ দেখেছি আমি খালি পায়ে। आप बालताल वाले बालताल की तरफ, पंचतंत्री वाले पंचतंत्री की तरफ रवाना हो। जय भोलेनाथ। এই সামনেটা হচ্ছে পাক্কা ব্রিজ, বা ওই দিল্লির যে ওই ভান্ডারাটা ছিল সেই জায়গাটা, পেলগামের রাস্তায় এসে মিশছে। ওখান থেকে একটুখানি এগিয়ে এসে এখানে অমরগঙ্গার মানে ওপরে একটা ঘাট করা আছে, তোমরা চাইলে এখানে গিয়ে স্নান করতে পারো। পুরো গ্লেশিয়ারের ওপরে পাথর নোংরা পুরো কালো হয়ে গেছে, এটা গ্লেশিয়ার কেউ বিশ্বাস করবে? এইখানটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ দেখো, আমি প্রায় 2.5 কিলোমিটার মতো নেমে এসেছি মানে বালতালের দিকে। তোমাদেরকে দর্শনের কথা যদি বলি, দর্শন দারুণ হয়েছে, তবে হ্যাঁ বাবা এখন থেকে কিন্তু লুপ্ত হওয়া শুরু হয়েছে। যেটা শোনা গেছিলো যে প্রথম দিনেও হয়তো দেখা যাবে না 3 তারিখ, আমি তো আজকে 4 তারিখে এলাম, আজকে কিন্তু দেখা গেছে, কিন্তু আকারে অনেক ছোট। আশা করা যেতে পারে যে লোকেরা বলছে যে 2-3 দিনে হয়তো
বাবা পুরোপুরি অন্তর্ধান হয়ে যাবেন। তবে আমার মনে হয় হয়তো মানে আকারটা বোঝা না গেলেও কিছুটা মানে আগামী 4-5 দিন 6 দিন অবধি থাকবে। এবার যদিও আমি তো কোনো স্পেশালিস্ট নয়। আর সেকেন্ডলি তোমাদেরকে যেমন বললাম ক্লক রুমে ব্যাগ, পার্স সব কিছু জমা দিতে হবে। মানে রুমাল থাকলে বা তোমরা ওই মাস্ক এইগুলো নিয়ে তোমরা ক্যারি করতে পারো। হ্যাঁ, যদি অ্যানালগ ওয়াচ থাকে তাহলে ক্যারি করতে পারবে, ডিজিটাল ওয়াচ বা স্মার্ট ওয়াচ ক্যারি করা যাবে না। হেডফোন হবে না, মাইক, মোবাইল এগুলো তো অবভিয়াসলি হবেই না, ল্যাপটপ হবে না। এবার আমি ক্লক রুম নাম্বার 2-তে পৌঁছেছিলাম অ্যাপ্রক্সিমেটলি 1:20। আমার ব্যাগ দিতে দিতে প্রায় 2টো বেজে যায়। প্রায় বলছি এই কারণে, কারণ আমার হাতে ঘড়ি ছিল না, একজনের দেখে যেটুকু এটা বুঝলাম। তারপরে দর্শন করতে গেলাম, ওখানে অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হয়, মোটামুটি 250+। একটা দিক দিয়ে ওঠা, একটা দিক থেকে নামা। তোমরা চাইলে প্রসাদ অন দ্য ওয়ে কিনতে পারো, ফেরার সময় কিনতে পারো। প্রসাদ দিয়ে তোমাদের পুজো দেওয়া হবে না, কারণ প্রসাদটা আগে থেকেই রেডি করা। আর ঠাকুরের কাছে যেতে দেবে না, দূর থেকে দেখতে হবে, 3টে লাইন আছে। তোমরা বাবা বরফানিকে দেখতে পারবে। আমি তারপরে ওখান থেকে বেরোনোর সময় 2খানা পায়রা দেখলাম, নর্মাল পায়রা, সাদা পায়রা নয়। সবাই নমস্কার করছিল। তারপরে নিচে নেমে এসে হয়ে গেল ঝামেলা। আমি মোটামুটি 2:45 নাগাদ আমি ক্লক রুম নাম্বার 2-তে গেছিলাম, যেমন আমি ব্যাগটা যেখানে দিয়েছি। আর আমি ব্যাগ পেলাম তোমাদেরকে যখন টাইম দেখালাম ওই 4:35 না কত, তার 5 মিনিট আগে। মানে প্রায় 2 ঘন্টা মতো টাইম লেগেছে। কারুর ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্যাগ ছুঁড়ে ফেলছে, কোথায় ব্যাগ রেখেছে নিজেরা জানে না। মানে এমন না যে খুব বেশি ভিড় ছিল, ওই মোটামুটি 25-30 জন লাইনে দাঁড়িয়েছিলাম। মানে আমার অবধি বলছি, আমার পেছনে পরে আস্তে আস্তে অনেকটাই বেড়েছে। কিন্তু ম্যানেজমেন্ট বলো বা যে স্টাফগুলো রয়েছে তারা কিন্তু খুব একটা ভালো না। আর এটাতে আর্মির কোনো কন্ট্রোল নেই, এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে অমরনাথ যাত্রা শ্রাইন বোর্ড, তারা এটাকে হ্যান্ডেল করে। পরে যদিও সিআরপিএফ এসে একটুখানি মানে কি টেক কেয়ার করেছে, তখন একটুখানি ফাস্ট হয়ে ফাইনালি ব্যাগটা পেয়েছি। আর সেই জন্যেই শরীরটা খারাপ হয়ে গেছে, কারণ পুরো ব্যাগ, মোবাইল সব কিছু ওখানে জমা ছিল, জুতো আর একটা জায়গায় জমা ছিল। এবার ব্যাগের কাছে আমি আগে এসেছি, কারণ ব্যাগের ওখানে লাইন বেশি, জুতোটাই তাড়াতাড়ি পেয়ে যাচ্ছিলাম। তারপরে মোটামুটি 1 ঘন্টা পরে আবার গিয়ে আমি জুতো নিয়ে এলাম। ওখানে অশান্তি, বাইরে থেকে লোক ঢুকে যাচ্ছে, পেছনে গেট থেকে কেউ জিনিসপত্র নিয়ে নিচ্ছে, কেউ বলছে টাকা দিয়ে জিনিসপত্র বার করে নিচ্ছে। এগুলো একটা গণ্ডগোল। সেকেন্ডলি তোমাদেরকে একটা কথা বলি, এখান থেকে যা শুনলাম সকাল 10টা বা 10:30টার পরে বালতাল থেকে আর অ্যালাউ নয়, মানে তোমরা চাইলে ওপরে উঠতে পারবে না। এবার একজন ঘোড়াওয়ালা আর একজন দোকানদার বললো যে 11:30 অবধি অ্যালাউ করে। এক্স্যাক্ট টাইমটা কিন্তু সাইনবোর্ডের ওয়েবসাইটে মেনশন নেই। আমি পেহেলগাঁও রুটে তো যাইনি, বালতালের রুটটা দেখলাম। এবার এখানে ধরো আমরা যারা হেঁটে উঠছি এক সাইড দিয়ে উঠছি, যারা নামছে এক সাইড দিয়ে নামছে, পালকি উঠছে পালকি নামছে, ঘোড়া উঠছে ঘোড়া নামছে। এবার এত কিছুর জন্য কিন্তু সাফিসিয়েন্ট নয়। ঘোড়াওয়ালা কিছু সময় ধাক্কা মারবে, কিছু সময় সিটি মারবে, যেমন কেদারনাথে হয়। পালকি ওরকম সেম জিনিসই করবে, কিছু সময় চিৎকার করবে। মানে একদম পুরো কোনোই এসে লাগিয়ে দিচ্ছে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো এইগুলো এখানে আসার আগে আমার মনে হয় তোমাদের জেনে নেওয়া দরকার। আর সেকেন্ডলি তোমরা যদি দেরি করে আসো বা তোমরা যদি মাঝপথে দাঁড়িয়ে অনেক দেরি করে এখানে এসে পৌঁছো, তাহলে এখানে মানে বাবার গুফার কাছে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই। আগে ছিল, 2022 সালে যে ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল সেখানে বেশ কিছু মানুষ মারা যায়, তারপর থেকে কমপ্লিটলি বন্ধ। ইনফ্যাক্ট মাইকে বারবার ধরে অ্যানাউন্সও করা হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের কাছে দুটো অপশান, একটা হচ্ছে পঞ্চতরণী যাওয়া পেহেলগাঁও রুটে, তোমরা যদি বালতালের দিকে যেতে চাও তাহলে বালতালের দিকেও যেতে পারো, সেক্ষেত্রে কোনো টাইম লিমিট নেই। তবে হ্যাঁ, এটাও অ্যানাউন্স করছিল যদি তোমরা দেরি করো তাহলে এখানে কিন্তু বন্য পশু এসে যেতে পারে। এবার জানি না কতটা কি ঠিক ভুল, কোনটা ভয় দেখানোর জন্য কোনটা নর্মাল, আমি এগুলো জানি না। তবে গুহাতে দর্শনের যে ব্যবস্থা সেটা খুব ভালো, সেটা আর্মি দ্বারাই মেনটেন হচ্ছে অবশ্যই, খুব ভালো, মানে সিস্টেম খারাপ কিছু নয়। আর ইনফ্যাক্ট এখানে তোমরা পুরো যাত্রাপথে না বিভিন্ন জায়গায় তোমরা অক্সিজেন পাবে। ইনফ্যাক্ট মন্দিরের সিঁড়িতেও 2-3 জায়গায় অক্সিজেন ছিল। মানে ধরো কারোর সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে, তাকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে ফ্রিতে অক্সিজেন দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট এই যাত্রাপথেও অনেক জায়গায় রয়েছে। এনডিআরএফ বা আর্মির যে মানে সিআরপিএফ রয়েছে, তারা কিন্তু এটা টেক কেয়ার করছে। কাউকে একটুখানি মানে ধুঁকতে দেখলে, কাউকে একটুখানি থমকে বসে যেতে দেখলে, তখন কিন্তু জিজ্ঞাসা করছে আপনাদের অক্সিজেন লাগবে কিনা, কী হয়েছে, এগুলো জিজ্ঞাসা করছে বারবার। আর পুরো বালতালের ট্রেক রুটের লেন্থ যদি বলি, ডিস্টেন্স, তাহলে যদি তোমরা ডোমেল গেট থেকে শুরু করো তাহলে অ্যাপ্রক্সিমেটলি 12.7-13 কিলোমিটার। আর যদি তোমরা বালতাল বেস ক্যাম্পে একদম স্টার্টিং থেকে শুরু করো তাহলে অ্যাপ্রক্সিমেটলি 16 কিলোমিটার। টাইম লাগে, আমার তো বেশি লেগেছে, অ্যাপ্রক্সিমেটলি 3-4 মিনিট কম 8 ঘন্টা। আমি ভিডিও না করলে হয়তো আধ ঘন্টা কমতে পারতো, তার বেশি কমতো না। আমি একটা জায়গা থেকে শুনেছিলাম ভোর 4টে থেকে এন্ট্রি করা যায়, একটা জায়গায় শুনেছিলাম
ভোর 3টে থেকে এন্ট্রি করা যায়, আমি সেই অনুযায়ী 3টে নাগাদ আমি গিয়ে লাইন দিয়েছি, তোমরা দেখেছো। কিন্তু আজকে ওই সেই মানে যার সাথে কথা হচ্ছিলো যে বললো আর কি 5 ঘন্টায় উঠেছে, সে কী করেছে রাত্রি 1:15 গিয়ে লাইন দিয়েছে, সে 3:15 সময় যাত্রা শুরু করে দিয়েছে। এবার কী করে কী সম্ভব আমি জানি না, যে তখন কাউন্টার খুলেছে কি না। ও বললো যে সারা রাত খোলে, আমি যেহেতু 7-8 বার এসছি আমি জানি, অ্যানাউন্স করছে 2টোর পরে, 3টের পরে, 4টের পরে দর্শন হবে না, কিন্তু যা শুনলাম 8টা অবধি দর্শন হয়। ইনফ্যাক্ট এখন ধরো বাজে 5:41, আমি এখনও কিছু লোককে দেখছি যারা এখন যাচ্ছে গুহার দিকে। যাই হোক, এটা ছিল আজকের আপাতত এই পর্যন্ত গল্প। আমি এখান থেকে সোজা নামবো একদম বালতাল, কখন পৌঁছবো জানি না, যদি বিশেষ কিছু হয় তাহলে তোমাদেরকে দেখাবো। আর বালতালেই আমাদের এই RFID কার্ড ফেরত দিয়ে দিতে হবে। ও RFID কার্ড নিয়ে মনে পড়লো, এবারে RFID কার্ড কোন কোন সেন্টার থেকে পাওয়া যাবে সেই লিস্টও লাস্ট 2 জুলাই অবধি কিন্তু আপডেট করেনি। আমি 2 জুলাই পান্থচক থেকে নিয়েছিলাম, আমি তখন চেক করেছিলাম যে যদি কোনো আপডেট কিছু থাকে কাছাকাছি কোথাও যদি পাওয়া যায়, TRC বা কোথাও থেকে যদি দেয়, তখনও পর্যন্ত কিন্তু উইল বি আপডেটেড সুন লেখা ছিল। হেলিকপ্টার তো চললো না, আরও অনেক কিছু জিনিস এরকম কিন্তু এবছরে গন্ডগোল হয়েছে। আমি জানি না এটা কোনো সিকিউরিটি রিজনসের জন্য বা প্রোটোকলের জন্য কিনা, তবে হ্যাঁ মানে প্রপার ইনফরমেশনের সত্যি খুব অভাব রয়েছে। যাই হোক, আমি এখান থেকে আপাতত এসে গেছি কালীমাতা টেম্পল। অ্যাপ্রক্সিমেটলি যদি বলি তাহলে 1 কিলোমিটারের মতো রয়েছে, হয়তো তাও হবে না। তারপর থেকে মোস্টলি নিচের দিকে নামতে হবে। তবে লাঠি হারিয়ে গেছে, ওইটার জন্য আমার ওই বারাড়ি মার্গের ওখানে যে 3 কিলোমিটার 2.5 কিলোমিটার রাস্তা আছে সেটা একটা প্রবলেম হবে। রাস্তায় যদি হাইলাইটেড বা ইম্পর্টেন্ট কিছু পাই তাহলে তোমাদেরকে দেখাবো, না হলে যতটা সম্ভব তাড়াতাড়ি পারি এটা ক্রস করে বালতাল পৌঁছানোর চেষ্টা করি, কারণ শরীর আর দিচ্ছে না। এই সামনে যে চড়াইটা দেখছো এটাই কালীমাতা মন্দিরের চড়াই, এটাই ফেরবার সময় সবথেকে ডিফিকাল্ট। দেখা যাক কতক্ষণে ক্রস করতে পারি। ডোমেল বাকি 9 কিলোমিটার, এখন বাজে 5:46, দেখা যাক। यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। এখানে কিন্তু পুরো রাস্তায় এরকম লাইট লাগানো রয়েছে, অন্ধকার হলে তোমাদেরকে আরেকবার দেখাবো, ভালো করে বুঝতে পারবে। আর আমরা পৌঁছে গেছি বারাড়ি মার্গ, এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 7-8 কিলোমিটার মতো বাকি ম্যাক্সিমাম। ডোমেল গেট, তো দেখা যাক যদি ক্ষমতা থাকে তাহলে বালতাল বেস ক্যাম্পে যাবো, নালে ডোমেলেই থেমে যাব। সেই শর্টকাট প্রথমে ভেবেছিলাম নেব না, এখন হাঁটতে হাঁটতে পায়ের আর সেন্স নেই, টাল খাচ্ছি, তাও ভাবলাম একটুখানি আছে নিয়েই নি। মোটামুটি 1/2 কিলোমিটার মতো বোধহয় কমে যাবে। তবে সত্যি কথা বলতে একদিনে আপ অ্যান্ড ডাউন একটু চাপেরই আছে, মানে আমার মতো মানুষদের জন্য, যারা ফিট তাদের জন্য নয়। আর কোমর, পিঠ, পা যেন মনে হচ্ছে খুলে ভালো করে সার্ভিসিং করতে পারলে ভালো হয়। যাই হোক, আমি এখন ঢাল দিয়ে হাঁটছি, সেই জন্য নিচের দিকে তাকিয়ে। এখান থেকে এখন বারাড়ি মার্গ অবধি এই শর্টকাটটা ধরে পৌঁছে যাব, তারপরে ওই ডিপ যে ইয়েটা স্লোপটা আছে সেইটা আসবে। বাবা, ওই 2.5 কিলোমিটার না 3 কিলোমিটার, যেন মনে হচ্ছে বিভীষিকা। যাই হোক, তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। আর দুটো আপডেট তোমাদেরকে দিয়ে দিই। বারাড়ি মার্গ থেকে বালতালে ঘোরা ভাড়া একজন জিজ্ঞাসা করছিল, বললো 1,500 টাকা। আর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে যদি তোমরা কনভয়ের বাসে আসো আর তোমাদের যদি রেজিস্ট্রেশন অলরেডি থাকে তাহলে নাকি বাস ফ্রি। আজকে সত্যি কথা বলতে গেলে শ্রীনগর চলে যেতে পারলে খুব ভালো হতো, আরাম করে 2 দিন ঘুমোতাম। ও আমার মনে হচ্ছে জ্বর এসছে, হালকা হালকা গরম গরম লাগছে, কেন জানি না, তবে একটু ম্যাচ করছে শরীরটা। এই পুরো রাস্তা ভর্তি লাইট আছে, কিন্তু বারবার ধরে জ্বলছে আর নিলছে। এই রাস্তার ওই সাইডটা ধুলো আর এই সাইডটা পাথর, দুদিকে গেলেই হরকাবে।
চলো 12:29 আমরা এসে পৌঁছলাম ডোমেল। এখানেই RFID কার্ড জমা দিয়ে দিতে হবে। থ্যাংক ইউ স্যারজি। এখন রাতে 2:13, এখন থেকে সবাই লাইন দিয়ে দিয়েছে দেখো। আর আমি যে এই ভান্ডারটা রয়েছে এখানে একটা চেয়ারে বসে এতক্ষণ ঘুমোচ্ছিলাম, লাস্ট 1.5 ঘন্টা মতো ধরে। তাই মেনলি কালকে কোনো টেন্ট বা কিছু না নেওয়ার ডিসিশান নিয়েছিলাম, তার কারণ এত ঘুম পাচ্ছিল। আমি যদি শুতাম তাহলে মোটামুটি আমি 7টা-8টা মিনিমাম উঠতাম, আর তখন হয়তো কিছু পাওয়া যাবে না যা শুনছি লোকের মুখে। সেই জন্য এখানে ভান্ডারে এসে চেয়ার নিয়ে বসেছিলাম। যা বলছে 4টে থেকে 6টার মধ্যে, কেউ বলছে 5টার সময়, কেউ বলছে 4টের যে কনভয় বাস আছে সেটা ধরে চলে যান। আর সত্যি কথা বলতে এত ঠান্ডা লাগছে, শীত করছে, মানে জ্বর হলে যা হয় আর কি। সেজন্য ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব শ্রীনগর পালাই, তারপর ওখান থেকে দেখি, তেমন হলে ফ্লাইট ধরে বাড়ি চলে যাব। তোমাদেরকে আমি এখান থেকে কীভাবে যাচ্ছি ওটা দেখিয়ে ভিডিওটা শেষ করবো, একটু অপেক্ষা করো। প্রচণ্ড ঘুম পেয়েছিল, তার মধ্যে এখন এই চেয়ারগুলো তোলা হবে, কারণ লাইন পড়ছে যাতে চেয়ারে এসে কেউ বসে না পড়ে। সেই উঠে পড়েছি হট করে, তো সেজন্য ঘুম চোখে কেমনটা লাগছে। আর এখানে এই ভান্ডারাতে এখন চা দিচ্ছে, কালকেও দিয়েছিল, তখন আমি এখান থেকে খেয়েই গেছিলাম। দেখা যাক, তেমন একটা চা খেয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা দেবো। গুড মর্নিং, এখন বাজে 7:38। আমি এখন রয়েছি শ্রীনগরের আল হামজা হোটেলে। এসে মালপত্র নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে কয়েকটা ইনফরমেশান দিই, আমি এই ভিডিওটা শেষ না করে আগে ভালোই করেছিলাম। ফার্স্ট, তোমরা যতই ভোরে বেরো, মোটামুটি 3টে, 3:30, 2:30, তোমরা যদি ট্যাক্সি স্ট্যান্ডে চলে যাও বা পার্কিংয়ে চলে যাও, যেটা বালটাল বেস ক্যাম্পের গেট নাম্বার 1, ওখান থেকে জম্মু, কাটরা, শ্রীনগর, পেহেলগাঁওয়ের ডাইরেক্ট শেয়ার গাড়ি পাবে। এবার আমি যখন এখান থেকে গেছিলাম বালটাল অবধি, তখন আমার নিয়েছিল 700 টাকা। এখন যখন এলাম ওটা নিল 600 টাকা। তার কারণ হচ্ছে গাড়ি, আমি গেছিলাম ইনোভা গাড়ি করে, সেই জন্য 700 টাকা করে পার হেড বলেছিল। আর তারপরে আমরা যেহেতু 6 জনে মানে আর কি হয়েছিল বলে আমরা 800 টাকা করে দিয়েছিলাম। গাড়ি ভাড়া টোটাল ওই 4,900 টাকা হয়, আমরা 4,800 টাকা দিয়েছিলাম। আজকে আমাদের টোটাল গাড়িতে ছিল হচ্ছে সামনে 2 জন, মাঝখানে 4 জন, পেছনে 2 জন, তাহলে হলো টোটাল 8 জন, না পেছনে 3 জন ছিল, 9 জন টোটাল। সেই ক্ষেত্রে নিল 600 টাকা করে, তাহলে 5,400। ইনফ্যাক্ট আমি জিজ্ঞাসা করলাম যে সুইফট ডিজায়ার টাইপের যদি গাড়ি হয় তাহলে বালটাল থেকে এখানে বা এখান থেকে বালটালে অ্যাপ্রক্সিমেটলি 2,500 থেকে 3,000 টাকার মধ্যে নেয়। আর যদি বড় গাড়ি হয়, মানে ধরো 7 সিটার, 8 সিটার, 10 সিটার, এরকম অ্যাপ্রক্সিমেটলি 4.5 থেকে 5.5-এর মধ্যে নেয়। এছাড়া জম্মু, কাটরা বা পেহেলগাঁওয়ের শেয়ারের ভাড়া আমার জিজ্ঞাসা করা হয়নি। সত্যি কথা বলতে আমি এনার্জি ছিল না, আমি একটা জায়গায় চুপ করে বসেছিলাম। আর মেনলি যেটা আমার হয়েছে, আমার মনে হয় আমি এত হেঁটেছি তো, মানে পা ফা পুরো আর মানে ফিল করতে পারছি না, পায়ের তলা বোধহয় ফোসকা পড়ে গেছে, জ্বালা করছে। আর তার উপরে কালকে রাত্রিবেলা যখন আমি নামছিলাম, তোমাদেরকে আমি টাইমটা বলেছি 12:29 আমি পৌঁছেছি ডোমেল গেটে, তো ওই হিসাবে হচ্ছে মোটামুটি 6 ঘন্টা 50 মিনিট। আমি তোমাদেরকে এইটুকুনি বলতে পারি যে আমি যে 8 ঘন্টায় উঠেছি ওই স্টিফ রাস্তা দিয়ে তুলনামূলক, আমার দিক থেকে ওটা বেস্ট। মানে আমি তোমাদেরকে হয়তো ভিডিওতে বলেছিলাম যে 8 ঘন্টা হয়তো আমি সেভ করতে পারতাম ভিডিও না করলে, আমার মনে হয় না। কারণ কালকে যখন নেমেছি না, পুরো মানে
অত স্টিফটা বুঝতে পেরেছি যে কন্টিনিউ স্টিফ আছে। ওই বারারিমাগ থেকে পুরো একদম ডোমেলের ওই বোধহয় 500-600 মিটার আগে অবধি পুরো কন্টিনিউ প্রায় স্টিফ। আর উঠবার সময় না কষ্টটা অন্যরকম, হাঁপিয়ে গেলে দাঁড়িয়ে যাই, কিন্তু নামবার সময় পাটা পুরো স্লিপ খাচ্ছে। আর একদিকে ধুলো একদিকে পাথর, মানে ধুলোতে গেলে হড়কে পড়বে, পাথরে গেলে পাথর হড়কে নিচে চলে যাবে। এবার তার মধ্যে দিয়ে যাচ্ছে ঘোড়া পালকি, 2-3টে করে লাইন আসছে যাচ্ছে, ওটা প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। আর কিছু কিছু জায়গায় ওই জল পড়ে কাদা কাদা হয়ে গেছে, ঘোড়াদের বাথরুম, এমনি লোকেরা জল ফেলেছে, বৃষ্টি তো হয়নি কিন্তু কাদা কাদা হয়ে গেছে, সেটাতে আরও বেশি অসুবিধা হচ্ছিলো, বিশেষ করে নিচের দিকে নামতে। আর তার উপরে লাস্টের যে 2.5 ঘন্টা, তার মধ্যে বলতে পারো আমি যে কতবার বসেছি আমি জানি না, প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমি ঘুমিয়ে কাটিয়েছি। মানে কোনো একটা জায়গায় গিয়ে বসেছি, এরকম করে ঘুমিয়ে গেছি। কোনো জায়গায় কোনো একটা দোকানে বসেছি, বলেছি দাদা একটা লেবুর শরবত দাও, ওই লেবুর শরবত আস্তে আস্তে ঘুমিয়ে গেছি, তাও কি লেবুর শরবত বানানো। আর রাত্রিবেলা করে লেবুর শরবত 10 টাকা করে। আর তোমাদের যদি ওভারঅল টাকা বলি, তাহলে নিচ থেকে ওপরে, মানে এই যে মোটামুটি 12-14 কিলোমিটার 15 কিলোমিটারের যে মানে নিচ থেকে ওপরের জার্নি, সেখানে তোমরা মোটামুটি সব কিছু জিনিসের দাম কিন্তু অলমোস্ট সেম পাবে। জল যেমন তোমরা বালতালে বেস ক্যাম্পের ওখানে 20 টাকার জল 25 টাকা, কেউ 30 টাকা নেয়। আর ওপরে যখন উঠবে মোটামুটি 40 আর 50 1 লিটারের মিনারেল ওয়াটার। যেগুলো 20 টাকার যে লিমকা, পেপসি, মিরিন্ডা এগুলো হয়, সেগুলো সব জায়গায় 40, মানে 20টা 40। কিছু কিছু জায়গায় 10 টাকার যে ওই ছোটো জুসগুলো আছে সেগুলো দেখলাম 40 নিচ্ছে। ম্যাগি খেয়েছিলাম আমি, তোমাদের দেখানো হয়নি, ওই কালীমাতা টপের পরেই আমি ম্যাগি খেয়েছিলাম, 60 টাকা নিয়েছিল, ভালো করেছিল, কিন্তু ওই 12 টাকার ছোটো যে প্যাকেটটা, ওই একটা প্যাকেটই দিয়েছিল 60 টাকা। আর তোমাদের যদি যাত্রার কথা বলি, তোমাদের বলেইছি খুব সুন্দর দর্শন হয়েছে, কিন্তু কিছু জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে ওই ক্লক রুমে তোমরা 3 নম্বর 4 নম্বর 5 নম্বরে রাখতে পারো, যদিও ওটা মন্দির থেকে একটু দূরে, কিন্তু ভিড় কম হয় আর তাতে মিসম্যানেজমেন্টটা কম হবে। সেকেন্ডলি, তোমরা যখনই বালতাল রুট দিয়ে উঠবে বা নামবে, অতি অবশ্যই সঙ্গে মাস্ক, বালাক্লাবা বা রুমাল ক্যারি করবে, যাতে মুখে বাঁধতে পারো। প্রচণ্ড ধুলো, আমার গলা এখনও পর্যন্ত চোখ হয়ে রয়েছে, হয়তো ওই ধুলোর জন্য বা ঠান্ডা লাগার জন্য। থার্ড হচ্ছে, তোমরা যদি একদিনে বালতাল দিয়ে উঠে দর্শন করে আবার নামতে চাও, এটা ডিফিকাল্ট কিন্তু ইম্পসিবল না। আমি পেরেছি মানে তোমরা সবাই আশা করছি পারবে, বিশেষ করে যাদের ফিজিক্যাল ফিটনেস অনেক বেশি ভালো। আর অনেকে কম সময়ও করেছে, মানে 5 ঘন্টা 5.5 ঘন্টায় উঠেছি, 4.5 ঘন্টায় নেমেছে, এরকম হয়েছে। অন্য জায়গাগুলো কেরম হয়, যেমন ধরো আমি কেদারনাথে উঠেছিলাম বোধহয় সম্ভবত 11 ঘন্টায়, নেমেছিলাম বোধহয় 6 ঘন্টায় নামাটা ছিল, বা 7 ঘন্টা, গ্যাপটা কিন্তু অনেক বেশি। এখানে কিন্তু খুব বেশি গ্যাপ হবে না। বাই চান্স যদি তোমাদের পৌঁছতে দেরি হয়, দর্শন করতে দেরি হয়, তাহলে আমার অ্যাডভাইস থাকবে তোমরা পঞ্চতরণী দিকে রাত্রে থাকো। পেহেলগাঁও দিয়ে এলে তো ভালোই, আর যদি নাও আসো বালতাল দিয়ে ফিরে এলেও আমার মনে হয় পঞ্চতরণীতে থাকাটা বেটার। রাত্রিরে আলো আছে, কোনো অসুবিধা নেই, পুরো রাস্তায় তোমরা আর্মি বা সিআরপিএফকে দেখতে পারবে, সবাই থাকবে, অসুবিধা হবে না। কিন্তু আমার মনে হয় রাত্রিরে নামার থেকে পরের দিন নামাটা বেটার। তো এইটা হচ্ছে আমার পুরো জার্নি, এই বছরে বাবা বরফানি দর্শনের ইতিকথা। আমি পেহেলগাঁও দিয়ে উঠতে পারলে বা পেহেলগাঁও দিয়ে নামতে পারলে ভালো হতো, কিন্তু সত্যি কথা এবারে কেন জানি না, এবারে আমার মনে হচ্ছে দর্শন করে বাড়ি চলে গেলেই ভালো। এটা তোমরা হয়তো অনেকবারই কথা শুনে বুঝতে পেরেছো। তার উপরে কালকে যখন মানে ঘুম পাচ্ছিল, জ্বর লাগছে, জ্বরে এসেও ছিল ইনফ্যাক্ট। এখন একটু আগে মানে আমি গাড়িতে ঘুমোচ্ছিলাম, দেখবে কোনো ভিডিও করিনি, সামনে বসেছি ভিডিও করবো বলে লোকের সাথে অশান্তি করে, কিন্তু একটা ভিডিও সেভাবে করিনি। ওই 2-3টে ফুটেজ যেটুকুনিটা নিয়েছে, 1-2বার মোবাইল গাড়ির ভেতরে পড়ে গেছে। তো যাই হোক, এবার আমার বাড়ি ফেরার পালা। আমি দেখি যদি একটা ফ্লাইটের টিকিট একটু ইকোনমিক্যালি পাই, তাও মোটামুটি 9,000 টাকা দেখাচ্ছে, তাহলে হয়তো ফ্লাইটের টিকিট কেটে আজকে রাত্রিরে বেরিয়ে যাব। আর যদি আজকে রাত্রিরে কম না হয়, তাহলে হয়তো কালকে দুপুরবেলা ফ্লাইটের টিকিট কেটে বেরিয়ে যাব। আর ট্রেনের ব্যাপার করবো না, তার কারণ হচ্ছে আমাকে এখান থেকে সেই শেয়ার গাড়িতে যেতে হবে, 1300 টাকা মতো নেবে জম্মু। তারপরে ওখান থেকে এমনিতেই ট্রেনের টিকিট মোটামুটি 2300 টাকা, তৎকালে কাটলে ওটা মোটামুটি 2,800 টাকা, মানে 4,000 4,500 টাকা চলেই যাবে। তারপর খাওয়া দাওয়া আছে, তার উপরে জম্মুতে ওখানে গিয়ে একটা দিনের হোটেল ভাড়া আছে, সব মিলিয়ে আমি যা দেখলাম মোটামুটি 6,500 টাকা খরচা কম বেশি হবেই। আর সত্যি কথা বলতে গেলে এই যে এতটা লং রুটের জার্নি, তো এটা এসিতে করাটা বেটার স্লিপারের থেকে। আর এখন গরমও বেশি আছে, আর সত্যি কথা আমি ভিডিও আর করতে পারবো বলে মনে হয় না। আশা করছি এই সিরিজটা খুবই অদ্ভুতভাবে শুরু হয়েছিল, অদ্ভুতভাবে চললো, অদ্ভুতভাবে শেষও হলো। যাই হোক, তোমার যদি কোনো কারণে ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমার যদি কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে, অতি অবশ্যই কমেন্টে জানাবে।
আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এইটুকুনি, দেখাবে পরের ভিডিওতে। বাই।